আসসালামু আলাইকুম। আমি আসাদুল ইসলাম আসাদ। আজকে তোমাদের সামনে চলে আসলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ আলো নিয়ে কথা বলার জন্য। আমাদের এই চ্যাপ্টারটা অনেকের একটু কঠিন মনে হয়, বিশেষ করে এখানে আমাদের কিছু বোঝার কিছু বিষয় আছে যেগুলো আমাদের কঠিন মনে হয়। তো আজকে আমি তোমাদের এই টপিকগুলো অনেক ইজিলি বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমরা যদি ক্লাসটা শেষ অবধি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো, তাহলে আমাদের অধ্যায়টার নাম হলো আলো। তাহলে অবশ্যই তাহলে আমাদের প্রথমে জানতে হবে আলো কি। তো আলো হলো এক প্রকার শক্তি। কেমন শক্তি? দেখো, আমাদের পরিবেশে অনেক ধরনের শক্তি আছে, টোটাল প্রায় 9 ধরনের শক্তি আছে। তার মধ্যে বলি যান্ত্রিক শক্তি মানে যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা গতি শক্তি, একটা হলো বিভব শক্তি। পারমাণবিক শক্তি, তারপরে তাপ শক্তি, এরকম আমাদের 9টা শক্তি আছে, তার মধ্যে একটা হলো আলো। ঠিক আছে, তাহলে আলো এক ধরনের শক্তি। তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারি, আলো এক শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। তো আশা করি বুঝতে পারছো যে আলো কি বা কাকে বলে। তো দেখো, তো এই চ্যাপ্টারটায় আমরা যেগুলো জানবো বিষয়গুলো সেগুলো আগে একটু বলি। তো এই চ্যাপ্টারে মেইনলি আমাদের আলোচনা করা আছে আলোর প্রতিসরণ নিয়ে। তোমরা হয়তো বলতে পারো এখন যে ভাই আলোর প্রতিসরণ কি, তো আমরা একটু পরে জানবো। তো আলো সম্পর্কে আমরা আলোর চলার গতিপথের আমরা দুইটা বিষয়ে পড়াশোনা করে থাকি, আলোচনা করে থাকি। সেটা হলো, একটা হলো আলোর প্রতিসরণ, একটা হলো আলোর প্রতিফলন। তো আমাদের এই বইয়ের মধ্যে ক্লাস 8-এর মধ্যে মেইনলি আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা আছে, কিন্তু আলোর প্রতিফলন নিয়ে কোনো কিছু বলা নাই। তো যাই হোক, তো চলো একটু দেখি আমরা কি বলছে এখানে। তো এখানে দেখো যেটা বলছে এখানে, যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আবর্তিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। এটাই হলো আলোর প্রতিসরণ। অর্থাৎ কি বলছে, আলোর প্রতিসরণের সংজ্ঞাটা এখানে দিছে। অর্থাৎ আলোর প্রতিসরণটা কি? অর্থাৎ দেখো, মনে করো যে দুইটা মাধ্যম, আমরা তো জানি যে মনে করো একটা মাধ্যম, এখানে আছে পানি, এপাশে আছে পানি, এপাশে হলো বায়ু। মনে করো সাপোজ যে তোমার পুকুর পার বাসার সামনে, তো পুকুরের পাড়ের মনে করো উপরে, এটা হলো পুকুরের পানির উপরিতল, আর এটা তো বায়ুতে উপরে থাকবে, বায়ু থাকবে, ঠিক আছে, তো নিচে পানি। তো মনে করো যে এখানে একটা টর্চ লাইট ধরলা তুমি, এখানে টর্চ লাইট আলো পড়তেছে। তো এটা তির্যকভাবে যখন আলোটা আসলো এখানে যখন যাবে, আমরা যেখানে পড়বে তার সাথে আমরা একটা অবিলম্ব আঁকি, এটাকে বলি আমরা অবিলম্ব। একটু পরে বিস্তারিত দেখবা তোমরা, তো আমরা বলি অবিলম্ব। তো এর সাথে একটা নির্দিষ্ট কোণে পড়তেছে, তাই না? ওকে, আমরা সাবজেক্টের নাম দিলাম আইকন। দেখো, অবিলম্বের সাথে যখন আমরা আইকনে আপতিত করলাম, মানে ফেললাম লাইটটা, তখন দেখো আসলে পানির, এটা নিচে কিন্তু পানি, তাই না? তো পানির ভেতরে আমাদের এখানে এই সোজায় কিন্তু যাওয়ার কথা ছিল, তাই না? এই সোজায় যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা এই সোজা লাইটটা মারছি, এই সোজায় যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে দেখা যায় যে এখানে যখন আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন আলো কিছুটা দিকের পরিবর্তন হয়, এই দিকেও আসতে পারে, এই দিকেও আসতে পারে। তো সেটা ডিপেন্ড করে যে আলো কোন দিকে যাচ্ছে। একটা বলি রাখি, তোমাদের ক্লিয়ার করে দেই। আলো যদি মনে করো, আলো মনে করো এখানে কালো নেই, আলো যদি হালকা থেকে ঘনতে যায়, হালকা থেকে ঘনতে যায়, তবে এই যে আমাদের এখানে যে এই সোজা যাওয়ার কথা ছিল, সেটা কি করবে? ঘনতে গেলে এই যে এটা অবিলম্ব বললাম না, এই আলো শরীরটা এদিক না দিকে এই যে অবিলম্ব বরাবর সরে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো, এটা একটা কন্ডিশন হবে। আবার যদি মনে করো আলো যদি ঘন থেকে হালকাতে যায়, ঘন থেকে হালকা, তাহলে ঘন থেকে হালকা গেলে কি হবে? সেক্ষেত্রে আলোক রশ্মি দেখো এই সোজা যাওয়ার কথা ছিল, এই সোজা না গিয়ে তখন যাবে হলো তোমার এই দিকে। বুঝতে পারছো? অর্থাৎ এই দিকে যাবে, আলোক রশ্মিটা এই দিকে যাবে, অর্থাৎ এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো আশা করে বুঝতে পারছো। তো একটু পরে আমরা আরও বিস্তারিত বলবো, তো সেটা তোমরা দেখতে পারবা এখানে। তো যেটা বলতেছিলাম যে তাহলে আলোক রশ্মি যখন দেখো
কোনো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যেতে শুরু করে তখন দেখা যায় যে যে সোজা যেতে চাচ্ছিল বা যা উচিত ছিল সেদিকে না গিয়ে দিকের পরিবর্তন হয়। যেহেতু এখানে হালকা থেকে ঘনতে যাচ্ছে পানিতে, মানে এই যে উইলের দিকে সরে আসবে। দেখো একটা দিকের পরিবর্তন হলো, একেই বলা হয় আলোর প্রতিসরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রতিসরণ যেহেতু বললাম, একটা প্রতিফলন বিষয়টা বলা উচিত। আবার বলেই রাখি, এখন মনে করো এটা একটা মাধ্যম তল। সাপোজ মনে করো একটা আয়না, মনে করো তোমার বাসায় যে তুমি চেহারা দেখো, তোমার ফেস দেখো, সে আয়না। মনে করো যে এটা কেমন, মনে করো একটা আয়না দিয়ে একটা আলো পড়লো এখানে, একটা লাইট মারলো এখানে, তারপরে একটা লাইট ছিল, আমি লাইট মারছি এখানে, টর্চ অন করছি। তো আমি যখন টর্চটা অন করবো, একটা আলো আমার এই আয়নাতে, একটা আয়না মনে করো, ঠিক আছে, এটা হলো আয়নার পিছনের রাফ পৃষ্ঠ, এটা হলো সম্মুখের মসৃণ পৃষ্ঠটা, যেখানে আমরা আমাদের চেহারা দেখি। তো আলোক রশ্মিটা যখন এখানে পড়বে তখন আবার এদিকে না গিয়ে এদিকে যাবে না, ঠিক আছে, এদিকে না গিয়ে আলোক রশ্মিটা কী করবে, এই দিকে আবার চলে আসবে, ঠিক আছে, এদিকে ফিরে আসবে। অর্থাৎ যে মাধ্যম থেকে, যদি মনে করি এটা বায়ু, বায়ু থেকে তো গেল আলোকটা, তাই না, এটা হলো কাঁচ বা আয়না, দর্পণ বলতে গিয়ে আয়না বা দর্পণ। তাহলে এখানে দেখো আলোটা যে মাধ্যম থেকে গেল সেই মাধ্যমে ফিরে আসলো, তো এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আশা করি তোমরা বুঝতে পারছো। সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ যদি তোমাদেরকে বলি আমি, যে আমরা আমাদের কোনো একটা বস্তুকে কেন দেখতে পারি বলো তো। যে মনে করো তোমার আশেপাশে দেখো, তোমার ঘরের তুমি যেখানে বসে আসো আশেপাশে তোমার টেবিল, তোমার বাসার সকল জিনিসপত্র তুমি কেন দেখতে পাচ্ছ? কেননা সেই বস্তু থেকে, মনে করো এটা ক্যামেরাকে দেখতে পাচ্ছ, কারণ ক্যামেরা থেকে আলো তোমার চোখে গিয়ে পড়তেছে, ঠিক আছে। কিভাবে পড়তেছে? এটা প্রতিফলনের মাধ্যমে। অর্থাৎ মনে করো এখানে সূর্য ছিল বা তোমার বাসার লাইট এটা, ঠিক আছে, তো লাইটের আলো ক্যামেরায় পড়ে সেটা প্রতিফলিত তোমার চোখে আসতেছে, জন্যই তুমি এই লাইটকে দেখতে পাচ্ছ। অর্থাৎ কোনো বস্তু থেকে যদি আলো পড়ে আমাদের চোখে আসে তখন আমরা ওই বস্তুকে দেখতে পাই, আর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তো তোমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটা বিষয় বুঝতে পারছো আশা করি। তো আমাদের এই অধ্যায়ের মেইনলি আলোচনার বিষয় হলো আলোর প্রতিসরণ। তো প্রতিসরণটা বুঝতে পারছো। দেখো আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মানে হয়, তখন মাধ্যম পরিবর্তনের গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। তো আশা করি বুঝতে পারছো। দেখো পরের লাইনটা দেখি এখানে কি বলছে, যে এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা দেখবো আমরা, এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখো আমি বললাম এখানে প্রতিফলন নাই, তবে এখানে দেখো আলোর প্রতিসরণের একটা বিশেষ রূপ বলতে পারি, সেটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সেটা নিয়ে আলোচনা আছে এখানে। এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচালিত হবো। তোমরা অনেকে জানো অপটিক্যাল ফাইবার কি, যা জানো না আমরা একটু পরে দেখব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানবচক্ষু, ক্যামেরার কার্যক্রম, তুলনা নিয়ে আলোচনা করব। তো দেখো, তো এখানে দেখো আমরা এই অধ্যায়ে কী কী জানবো সেটা একটু আমরা দেখি। এই অধ্যায়ে শেষে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারবো। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপর দেখো অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারবো। তারপরে ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারবো। আমরা সবাই জানি এটাতে ছোটো জিনিসকে বড় করে দেখা হয়। চশমার কাজ ব্যাখ্যা করতে পারবো, ওকে। ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারবো। তারপর দেখো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারবো। তো দেখো আসলে একটা কথা বলিনি তোমাদের। তো আমি আসলে দেখো তোমরা অনেকে আছো যারা তোমরা বই ভালো করে পড়তে পারো না, অর্থাৎ তোমাদের বইয়ের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো না, তোমরা অনেক শব্দই তোমরা বুঝতে পারো না। আসলে কি আমাদের দেখা যায় আমাদের বর্তমান বই পড়ার প্রতি অনীহা সবারই, যার কারণে দেখা যায় আমাদের বর্তমান আমাদের মেধার অনেক ঘাটতি থেকে যাচ্ছে, আমাদের বইয়ের যে নলেজটা এটা থেকে যাচ্ছে। আমরা সবাই টিউশন করি বাট বই পড়ি না, যার কারণে দেখা যায় এটা আমাদের নলেজটা দীর্ঘস্থায়ী হয় না। আমাদের যদি বই পড়ার প্রতি অভ্যেসটা বেড়ে যায়, দেখবা যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। সো আমি সেই লক্ষ্যেই তোমাদেরকে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করবা তোমরা ভালো কিছু করতে পারবা। তো চলো দেখো চলে আসি যে টপিকটাকে আলোর প্রতিসরণ। তো দেখি কি বলছে, তোমরা কি কখনো কোনো কাচের বা গ্লাসের জানালার সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখার চেষ্টা করেছো? হ্যাঁ, আমরা অনেকেই করছি। তো গ্লাস থেকে আলো প্রতিফলনের ফলে তোমরা কি একটি অস্পষ্ট প্রতিবিম্ব দেখছো? এই প্রতিবিম্বটা কি কোনো আয়নার তৈরি প্রতিবিম্বের থেকে ভিন্ন? হ্যাঁ, অবশ্যই। এটাকে অনেক বেশি আফসা লাগে কেন বলতে পারো?
যে আমাদের প্রশ্ন করছে এখানে, দেখো গ্লাস বা কাঁচ হলো স্বচ্ছ মাধ্যম। তো আমি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে বিষয়টা কী বলছে তাহলে বুঝতে পারবা। দেখো এখানে বিষয়টা বলছে আয়নার কথা বলা নেই, বলছে একটা গ্লাস, স্বচ্ছ গ্লাস, অর্থাৎ আমাদের জানালাতে যেগুলো ব্যবহার করে স্বচ্ছ ট্রান্সপারেন্ট গ্লাস। অর্থাৎ মনে করো যেখানে এটা এই পাশে আমরা দেখো আয়না যখন আর্ট করছিলাম আমরা দর্পণ, তখন এই পাশে আমরা কী দিয়েছিলাম, একটা রাফ একটা সারফেস দিয়েছিলাম। তো এখানে কিন্তু এটা নয়, এটা স্বচ্ছ, এক পাশ থেকে অন্য পাশে তুমি দেখতে পারো, ঠিক আছে। এটা একটা গ্লাস, এটা বা কাঁচ। তো এক্ষেত্রে যখন এখানে কোনো আমরা লাইট ফেলি, তা আয়নাতে কী হয় বলো তো, আমরা গ্লাসের ক্ষেত্রে দেখো আমরা এক পাশ থেকে অপর পাশের বস্তু আমরা দেখতে পারি, তাই না। তো মনে করো সাপোজ এখানে একটা কী আছে, এখানে একটা পাখি, কোনো একটা ডালে একটা মনে করো একটা ডালে একটা পাখি বসে আছে। তো একটা ডালে যখন পাখি বসে আছে, তো সেই পাখিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, আমার রুমের ভেতর থেকে, তাই না, দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি, তো এখন দেখো এখান থেকে যদি আমরা কোনো একটা লাইট মারি কেউ, তাহলে দেখা যাবে যে এই লাইটটা কিন্তু কী হবে, এই যে এই গ্লাস কিন্তু ভেদ করে যাবে, তাই না, ভেদ করে চলে যায়। তার কারণ এটা তো স্বচ্ছ একটা কাজ। তো এখানে বিষয়টা বলছে দেখো, যে আমরা যখন কোনো একটা আয়নার সামনে দাঁড়াই, অর্থাৎ যে গ্লাসের এক প্রান্ত কী থাকে বলো তো, প্রলেপন দেওয়া থাকে, ঠিক আছে, সিলভারের প্রলেপন দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই আমরা গ্লাসে কিন্তু আমাদের চেহারা এখানে দেখতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে দাঁড়াই তাহলে আমাদের চেহারা আমরা এখানে দেখতে পারি। কিন্তু একটা স্বচ্ছ কাচের সামনে যদি তোমরা দাঁড়িয়ে দেখো, তাহলে দেখবো মনে করি এখানে তুমি দাঁড়াইলা স্বচ্ছ কাচের দিকে, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার গ্লাসের মধ্যে চেহারা ফুললে দেখতে পাইবা না। এখানে যেমন একদম ক্লিয়ার তোমার মতো তুমি এখানে আয়নাতে ছবি দেখবা, কিন্তু দেখো স্বচ্ছ কাচের সামনে দাঁড়ালে তুমি দেখতে পাইবা না। বেশি আলোতে থাকলে দেখতেই পাবে না, হয়তো রাত্রে একটু আফসা তোমার প্রতিবিম্ব হয়তো বা তুমি দেখতে পারো। তো এখন কথা হলো যে আমরা আয়নাতে দেখে হলো ফুল ক্লিয়ার আমাদের প্রতিবিম্ব দেখি, কিন্তু এই স্বচ্ছ কাচের ক্ষেত্রে আমরা কেন দেখি না? কারণ হলো দেখো স্বচ্ছ কাচের মধ্যে এখানে প্রতিসরণ ঘটে, অর্থাৎ আলোটা এখানে পাস করে যায়, অর্থাৎ এখানে আলোকে রিফ্লেক্ট করার মতো কিছু থাকে না, যেহেতু এখানে আমাদের প্রলেপন নাই স্বচ্ছ কাচ। তো আমাদের এখান থেকে যখন আলো যায়, এবং আমি তোমাকে বললাম একটু আগে যে আয়নাতে যখন আমাদের দেহ থেকে আলো যায় সেটা আমাদের চোখে আসে, তখন আমরা আমাদের চেহারাকে দেখতে পাই। তো এই যে স্বচ্ছ কাচের ক্ষেত্রে যে আমাদের দেহ থেকে যে আলো করে গেল স্বচ্ছ কাচে, এটা কিন্তু অধিকাংশটাই কী করে, এই ভেদ করে চলে যায়, ঠিক আছে। আর হালকা পরিমাণ আলো এখান থেকে কি করে, ব্যাক আসে। এই হালকা পরিমাণ আলো যেটা ব্যাক আসে, সেই আলোর কারণে আমরা আমাদের আফসা একটা প্রতিবিম্ব দেখতে পাই, আফসা একটা প্রতিবিম্ব দেখতে পাই, তা আশা করে বুঝতে পারছো। তা আয়নার মতো না। তো এই যে আলো যে চলে গেল, দেখো এই পাশে তাহলে কি ছিল, বায়ু মাধ্যম, এখানে কাচকে ভেদ করে চলে গেল। তো এই যে চলে যাওয়াটা কিন্তু আমাদের কি প্রতিসরণ, এই যে যখন প্রতিসরণ বলতে চলে যাওয়াটা প্রতিসরণ আর অ্যাকচুয়ালি না, যখন তো আলো যখন এদিকে চলে যায়, এখানে একটা দিকের পরিবর্তন হয়, ওটাই হলো মেনলি আলোর প্রতিসরণ। তো আমরা বোঝার সুবিধার্থে হালকাভাবে মনে রাখি যে আলোটা পাস করে চলে যায়, এর জন্য আমরা মেনলি আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাই না। যাই, আর বেশি কিছু পড়তে হবে না, এখানে এইটুকু বুঝতে পারলে হবে। তো পরে দেখি কি বলছে এখানে, এটা তো আমরা বুঝলাম। তো অধিকাংশ আলোয় এর মধ্য দিয়ে চলে যায়, খুব কম অংশ প্রতিফলিত হয় বলেই প্রতিফলিত প্রতিবিম্বটি এতটা আফসা দেখা যায়। আশা করি এগুলো বুঝতে পারছো বললাম। তাহলে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলে যায়, তখন এর গতিপথ কেমন হয়? চলো আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব। তবে প্রথমে নিচের কাজটি করতে বলছে আমাদের। তো দেখো যেটা বলছে যে দেখলাম যে আমরা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যেতে পারে, এটাই মেনলি এখানে বলছে, ঠিক আছে। আর দেখো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো পাস করতে পারে। তো কথা হলো এখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যখন আলো যায়, তখন আলোর গতিপথটা কেমন হয় সেটাই বলছে। আমি একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে দিকটা পরিবর্তন হয়, তো এটা দেখো একটু পড়া আছে। তো তোমাদের এখানে একটা কাজ দিচ্ছে, আশা করি তোমরা এটা অনেকেই করছো, সেটা হলো যদি আমরা একটা গ্লাসের মধ্যে তোমরা একটু পড়ে নিবা এগুলা কাজটা, আমি তোমাদের একটু দেখাই দেই। যেমন এখানে দেখো একটি কাঁচের গ্লাস, আর এখানে এই অবধি দেখো পানি আছে, তো পানির মধ্যে তাহলে হলে এখানে এই অবধি তোমার পানি আছে, এই অবধি পানি। তো এই পানির মধ্যে আমরা একটা পেন্সিল দিছি, মানে হেলিয়ে রাখছি, একদম একটা দেখো পেন্সিল হেলিয়ে রাখছি। তো দেখো আমরা বাইরে থেকে দেখতেছি আসলে পেন্সিলটা কিন্তু এই সোজাই ছিল, তাই না, এই সোজা যেহেতু দিয়েছে এই সোজা ছিল, কিন্তু আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি কেমন বলো তো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেন্সিলের পানির যে অংশটা সেটা কি একদম একটু বাঁকা হয়েছে, একটু মোটা হয়েছে এবং একটু উপরের দিকে ওঠানো। তখন কথা হলো এই কাহিনীটা কেন ঘটে?
আমরা এটা কেন দেখি? এখন একটা কথায় আসি, আমি তোমাদেরকে যে একটু আগেই কথাটা বলছি যে যখন আলো এক শস্য মাধ্যম থেকে অন্য শস্য মাধ্যমে যায় তখন এর দিকের পরিবর্তন হয়, যেটাকে প্রতিসরণ বলা হয়। এখানে সেই ঘটনাটাই ঘটে। যদি একটু এটা পরে বোঝানোর জিনিস, তারপর আগে দিয়েছে তো বলতেছি। দেখো এই পেন্সিলটাকে, মানে পানির অংশ পেন্সিলকে আমরা কখন দেখতে পারি? একটু আগে তোমাদের বললাম যে আমরা একটি বস্তুকে তখনই দেখতে পারি যখন সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখনই আমরা তাকে দেখতে পাই। তো আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো এখানে মনে করো সূর্যের আলো বা যে কোনো সোর্স থেকে আলোটা এখানে পাস করে যে কোনোভাবে মনে করো এই পেন্সিলের গায়ে লাগলো। তো পেন্সিলের গায়ে লাগার পরে সেখান থেকে কী হবে? বাধা পেয়ে আবার আমাদের চোখে আসবে যে কোনোভাবে। তো আসার সময় তাকে কী কী কাজ করতে হয় সেটা একটু দেখো। তো চোখে আসার ক্ষেত্রে তাকে প্রথমে এই যে এটা পেন্সিলের গায়ে লাগলো আলোটা প্রতিফলিত, তাকে দেখো এই যে পানি, এটুকু পানি আসছিল, তো পানিটুকু কী করতে হয়? তাকে অতিক্রম করতে হয়। দেখো পানি একটা মাধ্যম, একটা ঘন মাধ্যম, পানি একটা মাধ্যম। পরে দেখো পানিতে পার করে তখন এই যে এটা কিন্তু পুরোটা বায়ু মাধ্যম, তাই না? এটা পুরোটা কি মাধ্যম বলো তো? বায়ু মাধ্যম। এটুকু হলো বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম। তারপরে আমাদের কোথায় আসলো? আমাদের চোখে আসলো, আমরা চোখের মাধ্যমে দেখতে পেলাম। তাহলে দেখো এখানে পেন্সিলের গায়ে থেকে আলোটা আমাদের চোখে আসতে এখানে দুইটা মাধ্যম, তাকে দুইটা শস্য মাধ্যম পার করতে হলো। একটা হলো কি আমাদের এখানে পানি মাধ্যম, আর একটা হলো কি আমাদের বায়ু মাধ্যম। তাহলে দেখো এখানে এই যে এখানে মাধ্যমের কিন্তু একটা দুই মাধ্যমের একটা বিভেদ তল হয়েছে, না? তল তৈরি হয়েছে। তাহলে দেখো এই যে মাধ্যমের পরিবর্তন হওয়ার কারণে, এখানে মাধ্যমের পরিবর্তন হওয়ার কারণে আমাদের কি হবে? আলোকরশ্মিটা একটু বেঁকে যায়, বুঝছো? বেঁকে যায়, যার কারণে আলোকরশ্মি এখানে বেঁকে যাওয়ার কারণে আমরাও পেন্সিলটাকে একটু বাঁকা দেখি, একটু মোটা দেখি, একটু খরবিত উপরের দিকে ওঠানো দেখি। তো আশা করি তোমরা এটা খুবই ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমরা যদি এখানে রিডিং দাও আর একটু বুঝতে পারবা। আমি রিডিং দেওয়াকে খুবই পছন্দ করি যে তোমরা পড়বা। তো যাই হোক, আমি তোমাদেরকে এটা বিস্তারিত বলে দিছি, এটা যেহেতু অনেকখানি আছে, তোমরা এটুকু পড়বা, এর মধ্যে এগুলো আছে। তো এখন দেখো যে পরবর্তী টপিক যেটা আছে সেটা হলো আলোর প্রতিসরণের নিয়ম। তো যাই হোক, এটা আমি পরবর্তী ক্লাসে আপলোড দিই, সেটা ভালো হবে তোমাদের জন্য। অনেক কথাই বললাম। তো আমরা পরবর্তী ক্লাসে শিখবো হলো আলোর প্রতিসরণের নিয়ম, আলো কিভাবে প্রতিসরিত হয়, কি কি নিয়ম মেনে চলে, এটা নিয়ে আমরা পড়বো। তো আশা করি তোমরা কিন্তু পরের ক্লাসটা দেখবা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা।